হ্যালো ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি জাবেদার অঙ্ক নিয়ে। আজকে আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একটি অঙ্ক করব। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বলতে বোঝায় যারা পণ্য ক্রয় বিক্রয় না করে সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। যেমন একজন ডাক্তার, সে রুগী দেখে সেবা দিয়ে ফি নেয়, এর মাধ্যমে সে আয় করে। একজন ইঞ্জিনিয়ার, সে নকশা করে দিয়ে ইনকাম করে। এখানে কেউই পণ্য বিক্রয় করছে না, তারা সেবা দিচ্ছে, বিনিময়ে তারা কিছু আয় করছে। তো আজকে আমরা এই ধরনের একটা প্রতিষ্ঠানের হিসাব নিকাশগুলো জাবেদায় উপস্থাপন করব। চলো তাহলে দেখি। জনাব ইমরান সিএ পাশ করে একটি অডিট ফার্ম স্থাপন করে। এই যে তোমরা যারা ব্যবসায় শিক্ষা গ্রুপে পড়ছো, সবারই অনেকেরই স্বপ্ন আছে সিএ পড়বা। সিএ মিনস, এটার ইলাবোরেশন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টিং। বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে সিএর সংখ্যা 1600+। তার মানে খুব রেয়ার এবং খুব ডিমান্ডেবল, ভালো আয়ও করতে পারবে যদি এটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারো। যাই হোক, তো একটা সিএ পাশ করে সে একটা অডিট ফার্ম দিল। অডিট ফার্মের কাজ কি? বিভিন্ন প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশগুলো হয়, সেই হিসাব নিকাশগুলো চেক করে ভুল ত্রুটিগুলো বের করে শুধরে দেওয়ার ব্যবস্থা করে সিএ ফার্ম। তো এই কাজটুকু করে তারা আয় করবে, এটার জন্য তাদেরকে একটা সম্মানী দেওয়া হবে। যাই হোক, 2018 সালের জুন 1 তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা ও 30,000 টাকা ঋণ নিয়ে এই সিএ ফার্মের কার্যক্রম শুরু হয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা লেনদেন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই। 2018 সাল, এটা আমরা ইমরানের জাবেদা করছি। এটাকে সাধারণ জাবেদা বলারই কারণ এগুলোকে আমরা বিভিন্ন ধরনের লেনদেনগুলোকে আলাদা আলাদা ভাগ না করে সবগুলোকে এক জায়গায় জাবেদাভুক্তকরণ করব। তোমরা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদার প্রকারভেদ জেনেছিলে, এগুলো একসাথে করা হচ্ছে, আলাদাভাবে কোনো কিছু করা হবে না। সেজন্য এটাকে আমি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করছি। 2018 সাল জুনের 1 তারিখের প্রথম লেনদেনটা, তারা ব্যবসা শুরু করছে। ব্যবসায় কিছু নগদ টাকা আসলো, যেটা মালিক দিল। এটা আসবাবপত্র কিছু আসলো, এটাও মালিক দিল। আরেকটা হচ্ছে ঋণ, এটা ঋণ নেওয়া হচ্ছে। এই ঋণের টাকা মালিকে দেয় নাই, ব্যবসার ঋণ নিচ্ছে, এই টাকাটা ব্যবসা থেকে পরিশোধ করা হবে। আর এই ঋণ নেওয়ার কারণে আবার কিছু 30,000 টাকা আমাদের আসলো ব্যবসায়ী। তাহলে এখান থেকে আমরা কোন কোন হিসাব পাচ্ছি? নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, এটার কারণে কিছু নগদ টাকা আসতেছে 30,000, প্লাস এটা আবার ঋণ। তাহলে এখানে আবার নগদান হিসাব এবং ঋণ হিসাব, এই দুটো জিনিস মালিক দিয়েছে, তাই এটাকে আবার বলতে হবে মূলধন হিসাব। তাহলে এখানে আমরা হিসাবের প্রকারভেদের মধ্যে হিসাব দেখতেছি। নগদান হিসাব একটা আছে, নগদান হিসাব হচ্ছে সম্পদ। আচ্ছা, আসবাবপত্র হিসাব আছে, আমি আগে হিসাবগুলো লিখে ফেলছি। এই দুইটা টাকা মালিক দিয়েছে, তাই এগুলোকে আমরা বলবো মূলধন হিসাব। অন্যদিকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা, তো এই ঋণের জন্য আবার নগদ দান হিসাবে আসবে, কিছু নগদ টাকা আসবে। তাহলে নগদান হিসাব তো একবার লিখে ফেলছি, এখানে যোগ করে দুইটা টাকা একসাথে লিখলেই হবে। আর ঋণ নেওয়াতে, ঋণ হচ্ছে আমাদের জন্য একটা দায়, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে ঋণ হিসাব। হিসাবের নামগুলো আমি লিখলাম। এবার দেখো ব্যবসায়ী নগদে কত টাকা আসতেছে, যেটা মালিকে দিচ্ছে 50,000। আচ্ছা, নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আবার আসবাবপত্র আসতেছে, আসবাবপত্র সম্পদ, ব্যবসায়ের আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে। সম্পদ বৃদ্ধি পাচ্ছে 20,000, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে 20,000। এই দুইটা টাকাই তো নগদ এবং আসবাবপত্র দুইটাই মালিক দিয়েছে, তাহলে মালিক যা দেয় তাকে বলতে হবে মূলধন। আর এর কারণে মালিকের মূলধনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন কি করতে হয়? ক্রেডিট করতে হয়। দেখো
এখানে 2টা টাকা, এই 50,000 প্লাস আসবাবপত্র 20,000, এই 2টা জিনিসই মালিক দিল, তার মানে মূলধন হিসেবে হবে 70,000 টাকা ক্রেডিটে। এরপরে ঋণ নেওয়া হলো, তো ঋণ নেওয়ার কারণে আমাদের কাছে আবার কিছু নগদ টাকা আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট। এই 50,000 সাথে এই 30,000 টাকা যোগ করে দেখাবো আমরা। তাহলে এখন আমরা নগদান হিসাব, নগদ সম্পদ টোটাল বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ের 80,000, নগদান হিসাব ডেবিট। আর এই 30,000 আবার আমাদের জন্য দায়, সো আমাদের দায় বেড়ে যাচ্ছে, দায় বাড়লে ক্রেডিট হয়, তাই 30,000 আবার এদিকে ক্রেডিট হবে। তোমরা দেখো ডেবিটে যত ক্রেডিটে তত, 80,000 20,000 1 লক্ষ ডেবিট, আবার 70,000 30,000 ক্রেডিটে 1 লক্ষ, ডেবিট সমান ক্রেডিট মিলেছে। এই জিনিসটা আমি আবার একটু দেখাচ্ছি। এখানে 2টা অংশ, একটা হচ্ছে যে এতটুকু, আর একটা হচ্ছে ঋণের অংশ। প্রথমে এই অংশটুকু যদি আমরা করি, নগদান হিসাব ডেবিট, তাহলে সম্পদ বৃদ্ধি, এখানে ডেবিট দেখালাম, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এটাও ডেবিট দেখালাম। আর এই 2টা অংশ কে দিয়েছে? মালিক দিয়েছে, আর মালিক যা দেয় তাকে মূলধন বলতে হবে, তাহলে সেই হিসেবে মূলধন হিসাব মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে 70,000, প্রথম অংশটা শেষ। এবার এই অংশ 30,000 টাকারটা দেখো, তো 30,000 টাকা ঋণ নেওয়া হলো, তাহলে এর জন্য কিছু নগদ টাকা আসলো, তাহলে নগদান হিসাব আবার ডেবিট করা হলো, সেজন্য একসাথে যোগ করে নগদান হিসাব ডেবিট 80,000 টাকা করা হলো। আর এই ঋণটা তো ব্যবসাকে পরিশোধ করতে হবে, তার মানে দায় বেড়ে গেল, এই দায় বেড়ে যাচ্ছে, সেজন্য নগদান হিসাব ঋণ হিসাবকে আবার ক্রেডিট করতে হয়েছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এখানে আমরা কারণের মধ্যে লিখতে পারি নগদ, আসবাবপত্র ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আবারও বলছি, নগদ, আসবাবপত্র ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। প্রথম লেনদেনটা আশা করছি ক্লিয়ার। এরপরে দেখো জুন 2 তারিখে ধারে সেবা প্রদান করা হলো, মানে সিএ ফার্ম তাদের কাজকে হিসাব নিকাশ চেক করে দেয়, হিসাব নিকাশ চেক করে দিয়ে এই সেবাটা প্রদান করলো তারা। সেবাটা তবে ধারে দিল, টাকা পায়নি, তার মানে টাকা পাবে, প্রাপ্য হিসাব। আর তারা যে সেবা দিয়ে আয় করে, সেজন্য তাদের আয়টার নাম বলতে হবে সেবা আয় হিসাব। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মধ্যে বিক্রয় করে আয় করে, সেজন্য তখন আমরা বলি বিক্রয় হিসাব। আর এই প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানের মাধ্যমে ইনকাম করবে, সেজন্য এইটার মূল আয়টার নাম হবে সেবা আয় হিসাব। তাহলে আমরা 2টা হিসাব বের করে ফেললাম, প্রাপ্য হিসাব আর সেবা আয় হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ, এখানে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাপ্য হিসাব ডেবিট 15,000 টাকা। আর সেবা প্রদানের মাধ্যমে আমাদের আয় হচ্ছে, আর আয়টার নাম হচ্ছে সেবা আয় লিখতে হবে, সেবা আয় আয় হিসাব। আর এর কারণে আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, সেজন্য সেবা আয় হিসাব ক্রেডিট। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কাজ তো মাত্র করে দিলাম, এখনও তো টাকা পাইনি, তাহলে আয় কীভাবে হলো? এটা অ্যাকাউন্টিংয়ের একটা ভিত্তি আছে, এই নগদান ভিত্তি, বকেয়া ভিত্তি, এই ব্যাপার নিয়ে আমি একটা লেকচার দিব নেক্সটে। আশা করছি ওটা দেখার ফলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমাদের মনে রাখতে হবে, টাকা পাই আর না পাই, দিই আর না দিই, আয় যখনই হয় তখনই আয় লিখতে হবে, ব্যয় যখনই হয় তখনই লিখতে হবে। দেখো এখানে টাকা পাই নেই, তারপরও আয় হিসেবে লিখতে হয়। যাই হোক, এরপরে জুন 3 তারিখে দেখবো আমরা। জুনের 3 তারিখের লেনদেনটা দেখো, কাগজ কলম ক্রয় 500 টাকা। তো আমরা জেনেছিলাম কাগজ কলম পেন্সিল এই ছোটোখাটো যখন লাইব্রেরির যে জিনিসপত্র কেনা হবে তখন এগুলোকে বলতে হবে মণিহারি। আর এটা আমাদের জন্য খরচ, মণিহারি, এটাকে পণ্য বলা যাবে না, আবার ক্রয় বলা যাবে না, মণিহারি হিসাব। আর এর জন্য কিছু টাকা চলে গেল, তো হিসাবের প্রকারভেদে মণিহারি হচ্ছে ব্যয় হিসাব, এর কারণে আমাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই জন্য মণিহারি হিসাব ডেবিট হবে, কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কত টাকা? 500 টাকা। নগদ টাকা চলে গেল, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ সম্পদ হ্রাস পাচ্ছে, কারণে লিখবা মণিহারি ক্রয় করা হলো। এরপরে জুন 5 তারিখের লেনদেনটা দেখো তো, নিরীক্ষা কাজের চেক প্রাপ্তি, মানে কাজ করে দিয়েছি। নিরীক্ষা কাজ মানে হচ্ছে ওই যে হিসাব নিকাশ চেক করা, আর এটাই হচ্ছে সেবা প্রদান তাদের, এর মাধ্যমে তাদের আয় হয়। তো নিরীক্ষা কাজের মাধ্যমে তারা চেক পেয়েছে, চেক পেলে তাদের ব্যাংকে টাকা বেড়ে যাবে, তাহলে একটা হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব।
আর তারা কাজ করে দিয়েছে, সেবা দিয়েছে, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে সেবা আয় হিসাব। ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 10,000 টাকা। আর নিরীক্ষা কাজের মাধ্যমে তারা সেবা প্রদান করেছে, আর সেবা প্রদানের মাধ্যমে তাদের আয় হচ্ছে। আরেকটা হিসাবের নাম হচ্ছে সেবা আয় হিসাব, সেবা হিসাব আয় হিসাব। আর এর কারণে আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে প্রদান লিখতে পারি আমরা সেবা প্রদানের মাধ্যমে চেক প্রাপ্তি। জুন 10 তারিখ টেলিফোন ও বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো। দেখো, যখন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন বিল, পানির বিল এগুলো যখন দেওয়া হবে, এগুলোকে আমরা ইউটিলিটি বিল, এই ওয়ার্ডটার সাথে পরিচিত আছে যারা গ্যাস বিল, বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, তো এটাকে বলা হয় ইউটিলিটি বিল ইংলিশে। আর বাংলায় বা অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাকে বলা হয় উপযোগ খরচ। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা খরচ। গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলো আমাদের জন্য খরচ। তাহলে এই খরচটাকে আমরা বলবো উপযোগ খরচ। আর এর জন্য আমাদের কাছ থেকে 1,000 টাকা চলে গেল। তাহলে দুইটা হিসাবের নাম, একটা হচ্ছে উপযোগ খরচ, উপযোগ খরচ হচ্ছে ব্যয় হিসাব। আর এই কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, তাহলে উপযোগ খরচ হিসাব ডেবিট। এর কারণে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এরপরের লেনদেনটা দেখো, জুনের 15 তারিখ ঋণ পরিশোধ করা হলো, কিন্তু টাকার পরিমাণটা দেওয়া নেই। দেখো তো, আমরা ইতিপূর্বে কত টাকা ঋণ নিয়েছিলাম? এই 30,000 টাকা ঋণ নেওয়া হয়েছিল। তাহলে এখন বুঝে নিতে হবে এই টাকাটাই পরিশোধ করে দিচ্ছি। ঋণ আমাদের দায় ছিল, কি ছিল? দায়। এখন ঋণ পরিশোধের মাধ্যমে আমাদের দায় কমে যাবে। তাহলে এখানে একটা হিসাবের নাম হচ্ছে ঋণ হিসাব, আর এটার জন্য আমাদেরকে নগদ টাকা পরিশোধ করতে হয়েছে। আরেকটা হিসাব হচ্ছে নগদান হিসাব। এবার হিসাবের শ্রেণী বিভাগে দেখি ঋণ দায়, আর এর দায় পরিশোধ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের দায় কমে যাবে। দায় যখন কমে যায় তখন ডেবিট হয়। তাহলে সেই জন্য আমাদের ঋণ হিসাব কি হবে? ঋণ হিসাব ডেবিট হলো, কারণ আমাদের দায় কমে গেছে, টাকার পরিমাণ হবে 30,000, আর এর জন্য আমাকে নগদ টাকা পরিশোধ করতে হয়েছে। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব, সম্পদ কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এবার জুন 25 তারিখের আমরা লেনদেনটা দেখব। জুন 25 তারিখ বেতন প্রদান করা হলো 5,000 টাকা। তার মানে আমাদের কর্মচারী যে আছে তাকে আমরা বেতন দিচ্ছি। তাহলে এখান থেকে হিসাবগুলো হচ্ছে, একটা হচ্ছে বেতন হিসাব, আর এর জন্য আমাদের টাকা চলে যাচ্ছে। তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। বেতন হচ্ছে, বেতনের কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেতনের কারণে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। তাহলে বেতন হিসাব আমরা ডেবিট করব। কেন? ব্যয় বৃদ্ধি পেল। বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, আর এর জন্য আমাদেরকে নগদ টাকা প্রদান করতে হয়েছে, তাহলে নগদ টাকা কমে যাবে, তার মানে সম্পদ কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখানে আমরা লিখব বেতন প্রদান কারণের ঘরে। আচ্ছা, যাই হোক, জুন 27 তারিখ ধারে সাপ্লাইস ক্রয়। সাপ্লাইস মানে কি? ঘড়ি, ক্যালকুলেটর, স্টেপলার এই জাতীয়। তো এগুলো আমাদের জন্য একটা সম্পদ। তার মানে আমরা একটা সম্পদ কিনলাম, তবে টাকা পরিশোধ করি নেই, বাকিতে কিনলাম। তার মানে কেউ আমাদের থেকে টাকা পাবে, আর কেউ টাকা পেলে এদেরকে আমরা প্রদেয় হিসাব বলবো। তাহলে সাপ্লাইস ক্রয়, এখানে সাপ্লাইস হচ্ছে আমাদের জন্য সম্পদ, আর সাপ্লাইস সম্পদ বেড়ে যাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সো সাপ্লাইস হিসাব ডেবিট। কত টাকা? 5,000 টাকা। সাপ্লাইস ক্রয়, কিন্তু টাকা পরিশোধ করা হয়নি, তার মানে কেউ টাকা পাবে, প্রদেয় হিসাব বলতে হবে। প্রদেয় হিসাব হচ্ছে দায়, আর প্রদেয় হিসাবের কারণে আমাদের এখন দায়ের পরিমাণ বেড়ে গেল, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। জুন 30 তারিখ একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা আমরা যে সাপ্লাইস কিনেছিলাম, 5,000 টাকার সম্পদ কিনেছিলাম, সেখান থেকে এখন 1,000 টাকা ব্যবহার হয়ে গেছে। তার মানে
আমাদের 1000 টাকার সম্পদ খরচ হয়ে গেছে। এর জন্য আমাদের যেটা খরচ হয়ে যাচ্ছে, সাপ্লাইসের যে অংশটুকু খরচ হয়ে যাচ্ছে ওটাকে আমরা ব্যয় হিসেবে দেখাবো। আর একদিকে ব্যয় হিসেবে দেখাবো, আবার অন্যদিকে আমার সাপ্লাইসের পরিমাণ কমে যাবে। সাপ্লাইস শুরুতে আমার এখানে সম্পদ ছিল, এই সম্পদ থেকে আমার কিছু অংশ খরচ হচ্ছে, তার মানে একদিকে ব্যয় বেড়ে যাচ্ছে। আর ব্যয়টাকে বলতে হবে সাপ্লাইস খরচ। সাপ্লাইস খরচ হিসাব ডেবিট। এই সাপ্লাইস থেকে কিছু অংশ, যে অংশটা খরচ হয়ে যাচ্ছে সেটাকে আমরা ব্যয় হিসেবে দেখাবো, সাপ্লাইস খরচ হিসাব। আর এটা কারণ আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য সাপ্লাইস খরচ হিসাব ডেবিট। আর এই সাপ্লাইস খরচের জন্য আমার সাপ্লাইস সম্পদটা কমে গেছে। তো সাপ্লাইস সম্পদটা যখন কমে যাচ্ছে, সম্পদ কমে গেলে আমরা জানি ক্রেডিট হয়, তাহলে সেজন্য সাপ্লাইস সম্পদটাকে আমরা ক্রেডিট করব। কেন ক্রেডিট হলো? কারণ আমার সাপ্লাইস সম্পদটা কমে গেল, আর সম্পদ কমে গেলে, হ্রাস পেলে ক্রেডিট হয়। আশা করছি ক্লিয়ার। আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একটা জাবেদা শেষ করলাম। আশা করছি তোমাদের কাছে ইজিলি বোধগম্য হবে এবং সহজেই বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা এই জাবেদা পরের যে স্টেপ অ্যাকাউন্টিংয়ের, সেই স্টেপ নিয়ে আসবো, খতিয়ান। জাবেদার পরে আমরা খতিয়ান শিখব। পরবর্তী ক্লাসে খতিয়ান নিয়ে বিশদ আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।